এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজ দেব। আপনারা জানেন যে 20-22 নিয়োগের 11,765 এর মধ্যে এখনো 2100 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। 2500 ক্যান্ডিডেট লড়াই করছে, এরকম একটি জায়গায় রয়েছে। এর মধ্যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট কিছু মুখিয়ে রয়েছে, যদি তারা কাট আপ নামায় তাহলে আমরা সুযোগ পাবো। একাধিক সমস্যায় জর্জরিত এবং এনআইএস কিছুজন সুযোগও পাবে। 2014 যারা পাস রয়েছে তারাও কিন্তু মুখিয়ে রয়েছে, কয়েকজন 100 জন হোক আর 200 জন হোক আর 300 জন হোক, এনআইএস কিন্তু সুযোগ পাবে। তো তাদের কোথা থেকে নিয়োগ নেবে, এইরকম বিষয় নিয়ে একাধিক সমস্যা রেইজ হয়েছে। এখন প্রশ্ন হলো, পর্ষদ নতুন করে এমএ ফাইল করেছে কিসের জন্য? এখানে আমরা যদি 2020 রিক্রুটমেন্টের 3929 এর দিকে নজর রাখি, তাহলে কিন্তু দেখবো সেই 3929 পর্ষদ ফাঁসিয়ে দেয়। দীর্ঘদিন রায় হওয়ার পরেও, কলকাতা হাইকোর্টে রায় হওয়ার পরেও সুপ্রিম কোর্টে গিয়ে দীর্ঘদিন ডিলে করে করে এটা বাড়িয়ে নেয়। পশ্চাদের এইরকম কোনো ইচ্ছা নেই তো যে 20-22 রিক্রুটমেন্টে যে বাকিটা রয়েছে সেটা আমরা ঝুলিয়ে দেব, এমন একটা বিষয় থাকতে পারে। কিন্তু আরেকটি পয়েন্ট কিন্তু পশ্চাৎ উল্লেখ করেছে, কিন্তু কঠিন পয়েন্ট, সেই পয়েন্টটার উপরে ভিত্তি করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন চেয়েছে। সেই সমস্ত পয়েন্ট আমরা আলোচনা করব। 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী পয়েন্ট নম্বর 21 আর 22 যদি আমরা আলোচনা করি আর ওটা নিয়ে আলোচনা করি, সেই কন্ট্রাডিক্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আরেকটি সমস্যা এখানে কিন্তু উত্থাপন হচ্ছে, যে সমস্যাটি উত্থাপন হচ্ছে সেটি হলো যে এই 20-22 রিক্রুটমেন্টে যারা মূল মামলায়, সৌমেন পাল শ্রাবণী নায়কের মূল মামলায় যারা পিটিশনার ছিলেন, তাদের শুধুমাত্র সুযোগ দেবে না তো, এমনটাও কিন্তু হতে পারে। কারণ আমরা দেখেছি এনআইএস এর ক্ষেত্রে এনআইএসরা কোয়ালিফাই করে গেছে, এনআইএস এর সুযোগ রয়েছে, এনআইএস এর এলিজেবল, তারপরেও তারা কি প্রথম পিটিশনারদের ডেকেছিল, পরবর্তী করে মামলা করার ফলে তাদেরকে ডেকেছিল। এমনটি 20-22 ক্ষেত্রে হয়ে যাবে না তো, যে আমরা শুধু যারা মূল পিটিশনার ছিলেন তাদেরকে সুযোগ দেব আর 20-22 এদের সুযোগ দেব না? হ্যাঁ, 20-22 এলিজেবল, যারা অ্যাপিলেন্ট রয়েছে তাদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। 20-22 সবাইকে সুযোগ দেওয়া উচিত, এটা আমরা বলছি। কিন্তু এই সরকার, এই রাজ্য সরকার, এই প্রাইমারি বোর্ড সহজে কি কোনো কাজ করে? তাদের শূন্যপদ রয়েছে 2100 শূন্যপদ। আমার ভাই 1200 ক্যান্ডিডেট হলে হয়ে আমি দেবো, আর বাকিরা পড়ে থাকবে, তারা মামলা করে আবার দীর্ঘদিন পরে আবার ফিরে আসলে হলো, না হলে ঝুলে যাবে। এমনটা হবে না তো? এমনটা হবে না আমরা মেনে নিচ্ছি, কিন্তু হতে পারে না তো। এনআইএস এর ক্ষেত্রে যেটা হলো, প্রথমে সুযোগ পেলো না, মামলা করে তারপরে সুযোগ পেলো। 3929 কি দেখেছি, সেই 3929 দীর্ঘদিন যারা পাওনা সিট, তাদের অবশ্যই হকের চাকরি, সেই সিটে তারা চাকরি পেল না, বরং ফাইন খেলো কলকাতা হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্টের রায় ডিসমিস হলো। এই একাধিক কারণ কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে, সেই ভয় কিন্তু আমরা পাচ্ছি। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, একটু কিছু বাস্তব ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হয়তো যারা 20-22 ক্যান্ডিডেট রয়েছেন, যারা অ্যাপিলেন্ট রয়েছেন, যারা ওই 1200 কি কতজন রয়েছেন, তারা বলতে পারেন যে আপনি ভুল প্রদর্শন করছেন। এটা না, এটা আমাদের অতীত অভিজ্ঞতা, আমরা বলতে পারি। হয়তো কেউ এই অতীত অভিজ্ঞতা তাদের নেই, তাদের জন্য আমি এটা বলছি। যারা 20-22 এখনো তারা বসে আছে যে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করছে না, আরেকটি খবর কিন্তু আমার কাছে রয়েছে, যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে এমএ ফাইল করে ঢুকছে। এখানে আনঅ্যাবজর্বদের কেন নিয়োগ দেওয়া হবে না, সেই জন্য সবকিছু কিন্তু জড়িয়ে যেতে চলেছে, বিষয়টা আরো জটিল সমস্যায় পড়তে চলেছে এই রিক্রুটমেন্ট। তো চলুন আমরা রিক্রুটমেন্ট রুলস 2016, 22 আর 23 নম্বর পয়েন্ট একটু ব্যাখ্যা করি, তাহলে এ আসে। If any difficulty arise in implementing any provision of these rules, the matter shall be referred to the state government and the decision of the state government therein shall be final. এখানে যদি কোনো মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটা ইমপ্লিমেন্টেশন করতে বা নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা আসে, তাহলে কিন্তু তারা স্টেট গভর্নমেন্টকে জানিয়ে সেটা কিন্তু ছাড়াতে পারবে। এখানে পশ্চাদের ছল চাতুরি কতটা ধরা পড়ছে আমি একটুখানি আপনাদেরকে বলার জন্য এই পয়েন্টটি দেখিয়েছি। গভর্নমেন্ট অ্যান্ড ডিসিশন দ্য স্টেট গভর্নমেন্ট দেয়ারইন শ্যাল বি ফাইনাল। ডিসিশন ফাইনাল, মানে ডিসিশনটি ফাইনাল নেবেন কি স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তরকে লেটার করবেন, সেই সমস্যার সমাধান করবে। এই পয়েন্টটা 22 নম্বর পয়েন্ট। 23 নম্বর পয়েন্টটা প্রায় একই ধরনের, পুরো সমস্যার ব্যাখ্যা করবে। এইবার আমরা যে পশ্চাৎ যে এমএ ফাইল বা রিড করেছে তার একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখে নিলে বুঝে যাব এটার সঙ্গে ওটা কতটা সাদৃশ্য, আর পশ্চাৎ কতটা ছল চাতুরি এর মধ্যে করতে চাই। হয়তো ভালোর জন্য করতে পারে, কিন্তু এদের তো আমাদের বিশ্বাস করা যায় না। এরা সব জায়গায় জটিলতা পাকায় যাতে নিয়োগ না দিতে হয়, সেই আইনি জটিলতা এরা খুঁজে খুঁজে বার করে। তো চলুন আমরা সেটা দেখে নিই। দেখুন, it is respectfully submitted the pursuant to the judgment and order passed by the honorable court 4/2025 the issue of identifying and creating suitable vacancies arose। এটা 14 নম্বর পশ্চাৎ যে এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলের 14 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটি কেন বলছি দেখুন,
According the applicant board approach the state government with a respect to reclassify and available vacancies into suitable vacancy in view of the fact that dereservation and creation of post falls within the powers vested in the state government. ভালো করে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্টেট গভর্নমেন্টকে একটি অ্যাপ্লিকেশন করেছে, স্টেট গভর্নমেন্টের কাছে গেছে, তার প্রুফ কি রয়েছে? নিশ্চয়ই লিখিত রূপ কিছু রয়েছে। সেই লিখিত রূপ কি পর্ষদ এখানে অ্যাটাচ করেছে না মৌখিকভাবে করেছে? একটা প্রশ্ন উঠে যাচ্ছে। গভর্নমেন্ট উইথ রেসপেক্ট টু রিক্লাসিফাই, মানে পুনঃশ্রেণীকরণ করা, আবার নতুন করে এটা ক্যাটাগরি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, বিভাগ অনুযায়ী আবার ভাগ করা, ভ্যাকান্সি সুইটেবল ভ্যাকান্সি তৈরি করা। বলছে সুইটেবল ভ্যাকান্সি ক্যাটাগরি অনুযায়ী আমার কাছে নেই, সেইগুলোকে ঠিক করে দেওয়া। ইন অফ দ্য ফ্যাক্ট দ্যাট ডি রিজার্ভেশন অর ক্রিয়েশন অফ দ্য পোস্ট ফলস উইথ ইন দ্য পাওয়ার্স ভেস্টেড ইন স্টেট গভর্নমেন্ট। এই ডি রিজার্ভেশন, নতুন করে শূন্যপদ তৈরি করা বা ডি রিজার্ভেশন করা, এটা পাওয়ার স্টেট গভর্নমেন্টের পাওয়ারের মধ্যে পড়ে। তাহলে স্টেট গভর্নমেন্টের পাওয়ারে যদি পড়ে, তাহলে আপনি ভাই সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন ডিলে করার জন্য? আর এর ফিডব্যাক কি দিয়েছে? কারণ বোর্ড বলছে আমরা অ্যাপ্রোচ করেছি স্টেট গভর্নমেন্টের কাছে, তাহলে স্টেট গভর্নমেন্ট এর ফিডব্যাক কি দিয়েছে আপনাদেরকে? সেটা কোথায়? তার লিখিত রূপ কোথায়? তার লিখিত রূপ কি এর সঙ্গে জমা দেওয়া হয়েছে? সেটা একাধিক প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে যাবে, যে এই এক্স্যাক্ট আমি যে কথাগুলো ছুড়ে দিচ্ছি আপনাদের জন্য এইগুলো সরতে হবে তা নয়, কিন্তু এই সন্দেহ কিন্তু আমাদের প্রাথমিক পর্ষদের উপরে রয়েছে, এই সন্দেহগুলো। এর জন্য ডিলে করার ব্যাপার, কারণ 3929 বা এনওএস পিটিশনার ভিত্তিকদের দেওয়া, সেটা কিন্তু আমাদের মাথায় কাজ করে যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে বললাম। এবার আরেকটি কথা শেষে বলবো, এখানে কিন্তু আনঅ্যাবজর্বরা এমএ ফাইল করছে যে তাদের নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হোক। কেন আমাদেরকে দেওয়া হবে না? আমরা হচ্ছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট, আমরা এই আমাদের প্যানেলে আনা হয়নি, একাধিক কারণ। কলকাতা হাইকোর্টে মামলা ছিল, ওখানে বলে দেওয়া হয়েছিল যে 20-22দের জন্য এই সিট রাখা হয়েছে। কোথায় 20-22দের জন্য? সেই জন্য কোথায় 20-22দের শুধু রাখা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আনঅ্যাবজর্বদের একটি এমএ ফাইল সুপ্রিম কোর্টে হতে চলেছে। এটা আমার কাছে খবর আছে বলে আপনাদেরকে বললাম। আরো কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে চলেছে। ধন্যবাদ, কারোর পক্ষপাতিত্ব নয়, জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। আপনারা যারা 20-22 রয়েছেন অবশ্যই সচেতন হন, যারা পিটিশনার ছিলেন প্রথমে আর যারা পিটিশনার ছিলেন না, তারাও সবাই মিলে সচেতন হয়ে একত্রিত হয়ে মাঠে নামুন। ধন্যবাদ।